আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। সময়োপযোগী কারিকুলামের অভাবে বাড়ছে শিক্ষিত বেকার, বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ। যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। হাম ও উপসর্গে ঝরল আরও 9 প্রাণ। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর অধিকাংশই ঢাকার বাইরের। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। সীমান্তে ভারতের কাঁটা তারের বেষ্টনীর বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। অর্থনীতিতে থাকবে না সরকার ও রাজনৈতিক দলের হস্তক্ষেপ, বললেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি। রাজধানীর মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী, আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। বিহারি পল্লী সহ বিভিন্ন এলাকায় মাদকের থাবা। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। ভিতরে আসছিল 5-6 জন, মোটামুটি ভর্তি পোলাপান, দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। রাজনৈতিক ও পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে কথা বলেন তিনি। এর আগে কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কারিকুলাম জরুরি। জানান, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপরও জোর দেন সরকার প্রধান। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাকে বরণ করার জন্য রাস্তার দুই পাশে উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী। তারেক রহমানকে দেখতে বিশ্ববিদ্যালয়ে ছিল লোকে লোকারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময়োপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি।
এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া ৭৫% রোগী ঢাকার বাইরের। দেশজুড়ে এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০-এর ৬ মাস বয়সী আব্দুল ৯ দিন ধরে হামে আক্রান্ত শিশুটি বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ঠাঁই তার। ২ দিন না যেতেই স্বাস্থ্যের অবনতি। চিকিৎসকের পরামর্শে স্থানান্তর আইসিইউতে। আজকে 10 দিন আজকে ওষুধ খাওয়াই বানাইছি, ব্যান আজকে একটু ওষুধ খাওয়াই বানাইছে, তেমন ওষুধ কিনতে পারেন না, তো যা খায় বাইকে দেয়। আব্দুলের মতো শত শত শিশু ভর্তি এই হাসপাতালে। নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ হয়ে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে হাম। 2 দিন ধরে আবার হাম, শ্বাসকষ্ট হইতেছে, এখন আবার এই যে অক্সিজেন দিয়ে রাখছে, এখন তো কমতেছে না। জ্বর কমছে কিন্তু শ্বাস নিতে কষ্ট হইতেছে। হাম বলছে ডাক্তাররা? হ্যাঁ, হাম বলছে। আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা কিছুই খাইতেছে না এখনো। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে। বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেটে আক্রান্তের হার সবচেয়ে বেশি। রেড জোন হিসেবে আছে ঢাকার উপকণ্ঠ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভার। আমি হামের টিকা দিছি, প্রথম হচ্ছে 9 মাসের সময় যেটা দেয় ওইটা দিছি। তারপরে যখন এই হামের প্রকোপ বাড়লো, বুস্টারটা দেওয়ার দিন থেকেই জ্বর আছে। অনেক শিশু আক্রান্ত এরকম, অনেক মারা যাচ্ছে, বরিশাল ট্রান্সফার করতেছে। নড়াইল সদরে আপনার অনেক রোগী আছে এরকম, ছোট ছোট বাচ্চা। আমরা যেদিন তারা বেরোয় আছি সেদিনকারও আপনার 2-3 জন মারা গেছে। হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণে সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়, এমনকি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও আছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগী ঢাকার বাইরের। প্রচণ্ড জ্বর থাকে, আর বিশেষ করে খাওয়া দাওয়া একেবারে অনীহা থাকে। প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পাতলা পায়খানা এবং ভিতর দিয়ে কোনো খাবার জ্বালাপোড়া করতো। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে জ্বর যাচ্ছিল না, পরবর্তীতে 3 দিন পরে ধরা পড়তেছে, মানে হাম বাড়াচ্ছে। অবশ্যই এটা উদ্বেগজনক। এটা তো আমাদের দেশে আসলে এত বেশি আকারে হয় নাই, এখন দেখা দিচ্ছে এবং অনেক বাচ্চা তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, এরকম হয় নাই। 4 ভাগের 1 ভাগ রোগী এখন ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে আসছে, আর মোটামুটি 3/4 রোগী এখন ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে থেকে আসছে। কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আমরা প্রচুর রোগী পাচ্ছি। মিজেলস ভাইরাসের পরবর্তী কোন একটি ভাইরাস অথবা অন্য একটি ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। সেই নিউমোনিয়াটি পরবর্তীতে সেপ্টিসেমিয়া মানে পুরো রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে সেপ্টিক শক এবং পরবর্তীতে রোগীটি মৃত্যুবরণ করেছে। এবারের টিকা কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন, 3 সপ্তাহ পর অর্থাৎ আজ থেকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু হবে। ফলে সারা দেশের টিকার কার্যকারিতা মে মাস শেষ হলে পাওয়া যাবে। যে বাচ্চাটি আজকে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা যে বাচ্চাটিকে আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে হামের ভাইরাসের এক্সপোজার এসেছিল। তো সেই হিসাব যদি করেন তখন কিন্তু টিকাদান কার্যক্রম 20 তারিখের পর হয়তো মাত্র শুরু হয়েছে টিকাদান কার্যক্রমটা চলছে। অর্থাৎ টিকাদান শুরু হওয়ার পরও ইমিউনিটি শুরু হতে আরো 2-3 সপ্তাহ সময় লাগবে। পরিস্থিতি মোকাবেলায় সকলের একসাথে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজ্য সরকার কি বলছে তা বিবেচ্য নয়। ভারতে তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুশিন ঠেকাতে সর্বদা সতর্ক থাকবে বিজিবি। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা।
বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মোট সীমান্ত 2216 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1653 কিলোমিটার। দেশটির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর এই অংশেও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ সামনে এনেছে দেশটির নতুন রাজ্য সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান দেশটি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কথা বলবে ঢাকা। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। তবে আমরা সতর্ক আছি, বিজেপিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। এর আগে ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সড়ক মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। চাঁদাবাজি নিয়ে বিরোধী দলীয় নেতার অভিযোগের প্রমাণ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন ঈদে চাঁদাবাজি বন্ধে বডি অন ক্যামেরা নিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চালু করা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং শ্রমিক ফেডারেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের উপর। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহালী পাইকারি বাজার পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আমির সাংবাদিকদের বলেন, বাজারে দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি চলছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেট ও মধ্যস্থভোগীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এছাড়াও জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াতের আমির। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওআইসি-ভুক্ত সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ঔষধ, শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার আশাবাদ জানান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসি-ভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি-ভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন তিনি। অর্থনীতিতে সরকার বা রাজনৈতিক দলের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না, পরিচালিত হবে পেশাদারিত্বের সাথে। রাজধানীতে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির যাত্রা শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, খুব দ্রুতই পরিস্থিতি
স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান আশা প্রকাশ করেন নতুন প্রজন্মের অর্থায়নে সফল হবে স্টার্টআপ কোম্পানি। জানান 30 জুনের পর বাংলা কিউআর কোড ছাড়া পেমেন্ট করা যাবে না। 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় যাত্রা শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান মাসরুর আরেফিন। আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সে পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। সীমান্তে হত্যা ও কাঁটাতার দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না, এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, একের পর এক সীমান্ত হত্যা হলেও সরকারের কার্যকর প্রতিবাদ নেই। রাজধানীতে এক আলোচনার সভায় এ কথা বলেন তারা। রাজধানীতে শাপলা গণহত্যা বিচারহীনতার একযুগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স। সেখানে শাপলা গণহত্যার বিচার দাবি, সমসাময়িক রাজনীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় সরকারের সমালোচনা করেন এনসিপি নেতা সার্জিস আলম। সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না। এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের হুমকি ও চলমান হত্যার কড়া প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে দৃশ্যমান ভূমিকা রাখতে হবে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। হেফাজতে ইসলামের 5 মের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। তিলোত্তমা ঢাকা 2 কোটিরও বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত থাবার কথা। তানভীর মিজানের তোলা ছবিতে রিপোর্ট করছেন সুমাইয়া ঐশী। মিরপুর 10-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত 11 এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। 2000 টাকা উনি চাইছিল, টাকা দেওয়া হয়নি, তার জন্য বাহুবলী মাছ খাদ্যটা নিতে লাগছে আর কি নিতে লেগে গেছে।
দেখছেন ফুসফুসি নাচ আছে ওইটা কেটে গেছে পুরো। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে ছুরি ঢুকাই দিয়েছে, আবার দ্বিতীয়বার এই ছেলে 3 বার আঘাত করলো। আর 3 দিন আগে বড় রান্দা নিয়ে 6টার দিকে নিয়ে আইছিল, নিয়ে যাইতেছে, মামলাও দিতেছে না, কিছু না, 2 মাসের মামলা দিতেছে, আবার আয়া পড়তেছে, আবার এই রংবাজি। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে, এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরও অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। থানাতে যখন আমরা ডিএমপি কমিশনারে অভিযোগ দিয়েছি গত বছর বা তার আগে, জুলাইয়ের আগে যখন জমা দিয়েছি, সেই অভিযোগের কপি মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দাতা তাদের হাতে চলে আসে। তারা আমাদের ফোন দিয়ে হুমকি প্রদান করে। কোনো একটা ক্রাইম করলো, এখানে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল, প্রশাসন আসলো, যেমন তাকে খুঁজে পায়নি। এখানে বিশাল অনেকগুলো রুম আছে। যখন এটা আপনার অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয়, তখন থেকে পর্যন্ত প্রায় 12টা মার্ডার হয়েছে, যেটা আইনের কাছে আমাদের লিখিত আছে। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন প্রশাসক। যেহেতু পরিত্যক্ত ভবন, সেখানে তো আমি এখানে নতুন করে আর কোনো কিছু করতে পারবো না। সেটাকে হয়তো বা ক্রাশ করে নতুন উদ্যোগে সেটাকে একটা মার্কেট নির্মাণ করতে হবে এলাকাবাসীর সুবিধার জন্য। তো আমরা এটা নিয়ে অলরেডি শাহালি মার্কেট এবং প্যারিস যে মার্কেটটা আছে এটা নিয়ে কাজ করছি। অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। এদিকে পল্লবী কালশী এলাকায় সক্রিয় আশিক গ্যাং। যুবলীগের সাবেক নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে এই আশিক। তার অনুসারীরা গেল 26 এপ্রিল কুপিয়ে জখম করে ইউসুফ নামের এই ব্যক্তিকে। সিসি ক্যামেরায় স্পষ্ট বিভৎস সেই হামলা। ভয়ানক সেই হামলার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নিজেই। যখন আমি গেটটা খুলছি তখনকার মানে কোনো কি বলবো, কোনো আমি যে আগে থেকে জানবো কোনোভাবেই পসিবল না এটা। অভিযোগ, চাঁদা না দেয়ায় হামলা করে আশিকের অনুসারীরা। এই ঘটনায় 27 এপ্রিল মামলা করা হলেও ধরাছোঁয়ার বাইরে আশিক ও হামলাকারীরা। ভিতরে আসছিল 5-6 জন, আর বাহিরে আমি পরবর্তীতে মানে তখন আমি দেখিনি বাহিরে, পরবর্তীতে ভিডিওতে দেখছি যে 3টা অটো মোটামুটি ভর্তি পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। কালশী রোডের এই স্টিলের ব্রিজ এলাকা এখন এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর থেকেই এখানে নির্ভয়ে চলাচল করা অসম্ভব। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের ছিনতাই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে পারেন যে কেউ। ডিএমপির তথ্য অনুযায়ী মিরপুরে এমন ছোট বড় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আছে 32টি। কোনো এক অদৃশ্য কারণে তারা চিহ্নিত হলেও গ্রেফতার করা হয় না, কিংবা গ্রেফতার করলেও কয়েকদিন পরই ছাড়া পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে মিরপুর জুড়ে। কিশোর গ্যাং আর মাদকের বাড়বাড়ন্তে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন মিরপুরবাসী। চিহ্নিত এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের। পুলিশ তো জালের মতো ছড়িয়ে থাকতে পারে না। যেখানে পুলিশের অনুপস্থিতি সেখানে অপরাধকাণ্ড ঘটতে পারে, যে কোনো, শুধু মাদক না, যে কোনো অপরাধকাণ্ড ঘটে পুলিশের অনুপস্থিতি। শুধু মিরপুর নয়, দেশের প্রতিটি শহরেই কিশোর গ্যাং ও মাদকের থাবায় হুমকির মুখে কিশোর ও যুব সমাজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সড়কের নিচের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের পর সড়কের ম্যানহোল দিয়ে আগুন বের হতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা জানান, ঘটনার আগে থেকেই ওই এলাকায় তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। ভূগর্ভস্থ পাইপলাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস লাইনের বিভিন্ন সমস্যার কারণে মাঝে মধ্যেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। বৃষ্টি হইলে এরকম মনে করেন বুটবুটি বাসে, ঠিক আছে, আমি গাড়ি চালাই তো রোডে যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ করে এরকম বেশি হয়ে গেছে। গ্যাস বেরোচ্ছিল, তারপর হচ্ছে আগুন ধরে গেছে। এই যে হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ আঙ্কেল ছিল একজন, উনি বন্ধ করে দিচ্ছে আগুন ধুধু, তারপর হচ্ছে একটা ব্লাস্ট হচ্ছে। ওয়াশার মাঝখান বেগুদে কাজ করছে, রাত্রেবেলা হেরা কাজটা করছে, এই কাজটা লিক হয়েছে, এই গ্যাস জমা এই বিস্ফোরণটা হয়েছে। বিক্ষিপ্তভাবে গ্যাস বেরোচ্ছে এবং যেদিক দিয়ে গ্যাস বেরোচ্ছে সেদিক দিয়ে মানে আনস্টেবল, মাটিটা স্টেবল না, অর্থাৎ যে কোনো সময় সেখান থেকে আরও বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে ভারতের জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি। এক বিবৃতিতে দেশটির পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএ এই ঘোষণা দেয়। তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দেশ জুড়ে। এনটিএর কার্যালয়ের সামনে বিক্ষোভে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। 3 মে দেশ জুড়ে 22 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয় এই মেডিকেল ভর্তি পরীক্ষায়। 9 দিন পর রাজস্থান পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রায় 1 মাস আগে রাজ্যটির বিভিন্ন কোচিং সেন্টারে পৌঁছে যায় প্রশ্নের কপি। এমনকি পরীক্ষার আগের রাতেও মোটা অঙ্কের অর্থ দিয়ে প্রশ্ন কিনে নেয় অনেকে। এই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে রাজস্থানের স্পেশাল অপারেশনস গ্রুপ। মূল হোতা হিসেবে অভিযুক্ত মনীষ যাদবকে আটক করেছে পুলিশ। পুনরায় কবে পরীক্ষা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বেড়ে চলেছে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। ট্রাম্পের শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি বলছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রস্তাবকে স্টুপিড আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। আবারও হামলা শুরুর হুমকিও দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। যুদ্ধবিরতির মাঝেও থামছে না উত্তেজনা। একদিকে শান্তি আলোচনার কথা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি আর কড়া বক্তব্যে এখনো মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইরানে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের পাঠানো জবাব খুবই বাজে বলে উড়িয়ে দেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটি খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে ফের অযৌক্তিক দাবি বলেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যুদ্ধবন্ধের নামে ওয়াশিংটন এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণযোগ্য নয় তেহরানের কাছে। আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করে চলেছে। যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে আরও কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বলেন, যে কোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে না নিলে কোনো সমাধান হবে না। বিদ্রূপ করে বলেন, ওয়াশিংটন যত বেশি সময় ক্ষেপণ করবে তত বেশি মূল্য চুকাতে হবে মার্কিন করদাতাদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এমন খবর নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। বিভিন্ন গণমাধ্যম বলছে, সোমবার 2 দিনের কাঠমান্ডু সফরে যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার বুঝতে মিস্ত্রিকে কাঠমান্ডু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তবে রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য ব্যস্ততার কারণে আপাতত স্থগিত করা হয়েছে বিক্রম মিস্ত্রির সফর। এর আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেন্দ্র শাহ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।